আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার থেকে এমসিকিউ পোর্শন আন্ডার দ্য সাইন অফ 36 নম্বর এবার হাতের মুঠোয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের এই প্রশ্নগুলো বাংলার পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজেও আছে, বিকজ অফ দোজ টাইপ অফ ক্যান্ডিডেটস হু আর ফ্রম ইংলিশ মিডিয়াম অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যান্ড অ্যাপিয়ারিং 2026 মাধ্যমিক। প্রথম প্রশ্ন বলেছে, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়ের আলাদা হতে দেখলে। তো ন্যাচারালি একটা ক্রোমোজোম আমি যদি ড্র করি, তো একটা নির্দিষ্ট সেন্ট্রোমিয়ার দ্বারা কিন্তু আটকানো থাকে। তো এবারে ক্রোমোজোমসগুলোকে যদি আমি সেপারেট করি, তাহলে প্রত্যেকটা ক্রোমোজোম এরকম দেখতে দুটি ক্রোমাটিডস দিয়ে কিন্তু গঠিত হয়। সো ন্যাচারালি আমরা এটাকে কনক্লুড করতে পারি যে একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড থাকে। এখানে কোয়েশ্চেনে বলেছে সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড হচ্ছে তারাই যখন ডিএনএ অ্যানিলিং করলে সিস্টার ক্রোমাটিডসগুলো তৈরি হয়। ন্যাচারালি প্যারেন্টিং যে ডিএনএগুলো রয়েছে সেটাই তো তোমার অপত্যজনু অর্থাৎ সানস বা ডটার সেলে কনভার্ট হবে না। তো সেক্ষেত্রে কি হয়, সিস্টার ক্রোমাটিডসগুলোর মধ্যে জিন অ্যানিলিং করা স্টার্ট হয়। তো এটা স্টার্ট হয় কোষ বিভাজনের মেটাফেজ দশাতে। সিস্টার ক্রোমাটিডগুলো অ্যানিলিং করা শুরু করে। কোয়েশ্চেনে বলেছে যে কোন দশাতে সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যায় কিন্তু একমাত্র অ্যানাফেজ দশাতে। তো anaphase is the correct answer for this type of questions. নেক্সট, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করতে বলেছে। which of the following is true about meiosis? তো এখানে এটা সি এর অপশনটা হবে, সি হবে, এটা ভুল হচ্ছে, হোয়াট এভার। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ মিওসিসকে আমরা দেখেছি, মানে মিওসিসকে ন্যাচুরালি বলা হয় হ্রাস বিভাজন বা রিডাকটিভ সেল ডিভিশন, তাই তো। তো মিওসিসে কি হয়, আমাদের সেলের নাম্বার যদি 2n থাকে, ইন কেস অফ মিওসিস সেল কিন্তু জাস্ট এনে কনভার্ট হয়ে যাবে। মানে আমি যদি বলি প্যারেন্ট সেল 46, তাহলে মিওসিসে হয়ে যাবে 23, অর্থাৎ হাফ হয়ে যায়। এবং এই 23 পোর্শনটা কিসে থাকে না, গ্যামেট ক্যারি করে। তো এখানে অপশনস ছিল হচ্ছে বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। তো এটা মিওসিসের তাৎপর্য সংক্রান্ত একদম সঠিক একটা বক্তব্য। তো এটাই হচ্ছে আনসার। নেক্সট বলেছে, মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে। নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ আর রিঅ্যাপিয়ার্ড। তো এটা কোন ফেজে ঘটে? চারটে ফেজ আছে সেল সাইকেলে, প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রফেজে গিয়ে কিন্তু নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস এই এনভেলপগুলো কিন্তু ডিসঅ্যাপিয়ার করে দেয়, ঠিক আছে। মেটাফেজ, অ্যানাফেজও কিন্তু ডিসঅ্যাপিয়ার্ড অবস্থাতেই থাকে। একমাত্র টেলোফেজে গিয়ে পুনরায় তারা রিঅ্যাপিয়ার্ড হয়। তাহলে এই কোশ্চেনের জন্য সঠিক উত্তর হলো টেলোফেজ। নেক্সট বলেছে, মানবদেহে মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। এটার আনসার হবে 1। নেক্সট, তুমি একটি কোষ বিভাজনের সময় কোনো বেমতন্তুও তৈরি হতে দেখলে না, এই ধরনের কোষ বিভাজনকে কি বলা হয়? Spindle fibers will not form in which type of cell division? The answer is amitosis. নেক্সট প্রশ্ন, মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসে প্রদত্ত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে? প্রথম বলেছে নিউক্লিওলাসের অবলুপ্তি, দ্বিতীয় বলেছে নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যাস। তো এখানে ক্যারিওকাইনেসিস ইজ নোন অ্যাজ নিউক্লিয়ার ডিভিশন, মানে নিউক্লিয়াস ডিভিশনকে কিন্তু ক্যারিওকাইনেসিস বলা হয়। তো নিউক্লিওলাসের অবলুপ্তি হয়ে যায় প্রফেজে, আর নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যাস ঘটে টেলোফেজে। সো দ্য আনসার ইজ প্রফেজ অ্যান্ড টেলোফেজ। নেক্সট কোয়েশ্চেন, তোমার বিভাজনরত তক্কোষে তুমি দুটি দল ক্রোমোজোমকে নিরক্ষীয় দলের দুই পাশে দেখতে পেলে। কোষটিতে মোট ক্রোমোজোম এবং ক্রোমাটিডের সংখ্যা কত হবে? তো নিরক্ষীয় দলের দুই পাশে ক্রোমোজোমকে দেখা মানে এই কেসটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার বর্ণনা দিচ্ছে। কারণ অ্যানাফেজ দশাতেই আমরা একটা সেলের মধ্যে দুটো নিরক্ষীয় তল, অর্থাৎ দুটো ইকুয়েটারে এরকম ভাবে কিছু সজ্জিত ক্রোমোজোম দেখতে পেয়েছিলাম। এটা অ্যানাফেজ দশার বর্ণনা দিচ্ছে। তো এক্ষেত্রে অ্যানাফেজ দশাতে ক্রোমোজোম নাম্বার থাকে 46। তোমাদের ঠিক প্রথম প্রশ্নটাতেই আমি যখন অ্যানাফেজ দশার বর্ণনা দিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে একটা ক্রোমোজোমের মধ্যে কতগুলো ক্রোমাটিডস থাকে না, দুটো ক্রোমাটিডস থাকে। এখানে ঠিক সেটারই রিক্যাপ হচ্ছে। দেখো ন্যাচারালি অ্যানাফেজ দশাতে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 46,
তাহলে 46 ক্রোমোজোমের মধ্যে কটা ক্রোমাটিডস থাকবে? অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে যদি দুটো ক্রোমাটিডস থাকে তাহলে 46 ক্রোমোজোমের মধ্যে কটা ক্রোমাটিড থাকবে না? 46 × 2 = 92। সো এক্ষেত্রে আনসারটা হয়ে যাবে 46 আর 92। নেক্সট, কোষচক্র নিয়ন্ত্রণের জন্য নিচের কোনটির প্রয়োজন অত্যাবশ্যক? এখানে যতগুলো উপাদানের কথা বলা রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু রাসায়নিক উপাদান, অর্থাৎ কেমিক্যাল উপাদান। তো সেই সমস্ত উপাদানগুলির মধ্যে কোষচক্র নিয়ন্ত্রণের জন্য সাইক্লিন ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা মার্ক করে রেখো। নেক্সট কোয়েশ্চেন বলেছে সঠিক জোড়টি নির্বাচন করো। এখানে অনেকগুলো জোড় দেওয়া রয়েছে, তার মধ্যে গয়েরটা হয়ে যাবে আনসার, মানে ক্লিভেজ। প্রাণীকোষ বিভাজন সঠিক জোড় বলেছে, বাদবাকি সবকটা জোড়ই কিন্তু ভুল। তাহলে সঠিক পেয়ার বা ট্রু পেয়ার ইজ ক্লিভেজ, অ্যানিমাল সেল ডিভিশন। নেক্সট, নিউক্লিওটাইডের রাসায়নিক গঠনগত উপাদান, এটাও খুব ইম্পর্টেন্ট। রাসায়নিক গঠনগত উপাদান হবে নাইট্রোজেন বেস, 5 কার্বনযুক্ত শর্করা এবং ফসফেট। নেক্সট, এখানেও সেম, কোনটা কারেক্ট আছে সেই পেয়ারটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখানে কারেক্ট পেয়ার হচ্ছে ডি, মেটাফেজ, যেখানে ক্রোমোজোমগুলি কোষের নিরক্ষীয় তলে বিন্যস্ত থাকে। পরের প্রশ্ন, বৃদ্ধি সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়, অর্থাৎ কোনটা কারেক্ট পেয়ার নয় সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখানে জীবের শুষ্ক ওজন হ্রাস পায়, এই পেয়ারটা কিন্তু ইনকারেক্ট আছে, বিকজ বৃদ্ধির মধ্যে কখনোই, মানে গ্রোথ বা ডেভেলপমেন্টে কখনোই কিন্তু শুষ্ক ওজন হ্রাস পায় না। সুতরাং এখানে বলেছিল কোনটা সঠিক নয় সেই তথ্যটা খুঁজে বার করতে, তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে ডিএনএ অণুতে উপস্থিত গুয়ানিনের সম্পূরক বেস যুক্তি হলো। গুয়ানিনের সম্পূরক বেস মানে ডিএনএ অণুতে ATGC বন্ড থাকে, এটা মনে রাখবে। A মানে হচ্ছে অ্যাডিনিন, T মানে হচ্ছে থাইমিন, G মানে গুয়ানিন, C মানে সাইটোসিন। তাহলে গুয়ানিনের সম্পূরক বেস বলেছে এখানে, গুয়ানিনের সম্পূরক বেস হলো সাইটোসিন। পরের প্রশ্ন, সঠিক জোড়টি নির্বাচন করো। অপশন এ, বহুবিভাজন হাইড্রা, মানে বহুবিভাজন হয় হাইড্রোতে, এটা একদমই ভুল। খন্ডিভবন স্পাইরোগাইরা, এটা ঠিক। পুনরুৎপাদন একেবারেই ফার্নে হয় না, কোরকোদ্গম প্ল্যানেরিয়াতে হয় না। সুতরাং সঠিক উত্তর হবে খন্ডিভবন স্পাইরোগাইরা। এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য তোমাদেরকে অযৌন জননের পদ্ধতি এবং তার সঙ্গে সঙ্গে তাদের উদাহরণগুলোকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, অর্থাৎ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন উইথ এক্সাম্পল। খুব ভালোভাবে যদি এই পোর্শনগুলোকে তোমরা মনে রাখতে পারো তাহলে এই ধরনের কোয়েশ্চেন অ্যাটেন্ড করা খুব ইজি হয়ে যাবে। তো চলো নেক্সট প্রশ্নের দিকে মুভ করা যাক। ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতি, চোখ বন্ধ করে অ্যামাইটোসিস, বিকজ ব্যাকটেরিয়া হলো এককোষী প্রজাতি, অ্যামাইটোসিস কিন্তু এককোষী প্রজাতির কোষ বিভাজনকেই বোঝানো হয়। কোয়েশ্চেন, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যাকে গণনা করা যায়? দেখো, প্রোফেজ দশায় কিন্তু ক্রোমাটিন নেটওয়ার্কগুলো ক্রোমোজোম তৈরি করে। একটা নিউক্লিয়াসের মধ্যে এরকমভাবে ক্রোমাটিন নেটওয়ার্কগুলি পেঁচানো অবস্থায় থাকে একদম শুরুতে, বিফোর সেল ডিভিশন। তো যখন সেল ডিভিশন স্টার্ট হয় তখন কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো একে অপরের সঙ্গে আলাদা হয়ে যায়, মানে যে ক্রোমাটিন নেটওয়ার্ক সেখান থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়, ঠিক আছে। তো এটা প্রোফেজের ক্ষেত্রে হয়। মেটাফেজে গিয়ে এই ক্রোমোজোমগুলোকে আমি ইজিলি কাউন্ট করতে পারি। তাহলে এখানে কোয়েশ্চেন বলেছিল ইন উইচ ফেজ অফ সেল ডিভিশন নাম্বার অফ ক্রোমোজোম ক্যান বি ক্যালকুলেটেড, সো দ্য আনসার ইজ মেটাফেজ। নেক্সট কোয়েশ্চেন ইজ কাইনেটোকোর ইজ প্রেজেন্ট অ্যাট সেন্ট্রোমিয়ার। পরের প্রশ্ন বলেছে নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ডিএনএর গঠনগত উপাদানে থাইমিন ক্ষারক আছে অবভিয়াসলি, ফসফরিক অ্যাসিডও রয়েছে, কিন্তু ইউরাসিল নেই, এটা ইউরাসিল হবে। একমাত্র ইউরাসিলটা নেই, কারণ ইউরাসিল কিসে প্রেজেন্ট আছে? ইউরাসিল কিন্তু আরএনএ তে প্রেজেন্ট আছে। তো ডিএনএ গঠনগত উপাদান নয় বলেছিল, সো কারেক্ট আনসার ইজ ইউরাসিল। নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা, তো জাইগোটে ক্রোমোজোম সংখ্যা কিন্তু অলওয়েজ 2n প্রকৃতির থাকে, অর্থাৎ ডিপ্লয়েড। নেক্সট কোয়েশ্চেন বলেছে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় মাইটোসিসের যে দশায়, প্রফেজ। এটাও সেম কোয়েশ্চেন রিপিট করেছে। তোমার বিভাজনরত তক্কোষে তুমি দুটি দল ক্রোমোজোমকে নিরক্ষীয় তলের দুই পাশে দেখতে পেলে। কোষটিতে মোট ক্রোমোজোম সংখ্যা এবং ক্রোমাটিডের সংখ্যা কত হবে? 4692। আমি অলরেডি এই কোয়েশ্চেনের আনসারটা ডিসকাস করে দিয়েছি এই ভিডিওতে শুরুর দিকে, যাও এবং চট করে চেক করে নাও। নেক্সট কোয়েশ্চেনে a প্লাস j ইকুয়ালস টু t প্লাস c, এই সূত্রটি কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা হবে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ অর্থাৎ দ্বিতন্ত্রী ডিএনএ। এক্ষেত্রে AGTC এটা হলো A ফর অ্যাডিনিন প্লাস গুয়ানিন এবং এর সঙ্গে T ফর থাইমিন প্লাস সাইটোসিন। ঠিক আছে, এটাকে চারগার্ভস ল বলা হয়। নেক্সট কোয়েশ্চেনে মুভ করা যাক।
ক্রোমোজোমগুলি পুনরায় নিউক্লিয় জালকে পরিণত হয় কোন দশায়? টেলোফেজ। নেক্সট কোয়েশ্চেন, কোনটির ক্রোমোজোম সংখ্যা ট্রিপ্লয়েড? এটার আনসার হবে শস্য নিউক্লিয়াস বা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। নেক্সট প্রশ্ন বলেছে, বেমতন্তু গঠিত হয় যে কোষ অঙ্গাণু থেকে, মানে স্পিন্ডেল ফাইবার কোথা থেকে অ্যারাইজ করছে? সেন্ট্রিওলস থেকে অ্যারাইজ করে। আজকের এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন হলো, কোষচক্রের নিয়ন্ত্রক প্রোটিন হলো, কোষচক্র কোন কোন প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? এটার আনসার হচ্ছে সিডিকে সাইক্লিন। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। তো মাইটোসিস কোষ বিভাজনের 4টে দশা হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমি এই ভিডিওর মাধ্যমে এই দশাগুলোতে এক্স্যাক্টলি কি কি হয় সেটা একদম সামারাইজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখো আমি 4টে সার্কেল এঁকেছি ওভাল শেপেড। তো এই প্রত্যেকটা সার্কেলকে তোমরা মনে করে নাও যেটা নিউক্লিয়াসের পোর্শন। তো প্রোফেজে কি হয়, নিউক্লিয়াসের মধ্যে তোমরা প্রত্যেকেই জানো যে ক্রোমাটিন নেটওয়ার্ক থাকে এরকম ভাবে একে অপরের সঙ্গে প্যাঁচানো আকারে। এবার এই কুণ্ডলীকৃত অবস্থানগুলি ডিউরিং সেল ডিভিশন একে অপরের সঙ্গে খুব দ্রুত পাক খেতে থাকে এবং পাক খেতে খেতে সেন্ট্রোমিয়ার নামক অংশে যুক্ত হয়। তো এই কালো মতন অংশটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়। তো এবার ব্যাপারটা কি হয়, তাহলে এরকম তো সুতো পেঁচানোর মতন অংশগুলো পাক খেতে খেতে সেন্ট্রোমিয়ার গঠন, সেন্ট্রোমিয়ার মতন অংশে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ক্রোমোজোম গঠন করে। এই যে গঠনটা এখন বর্তমানে তৈরি হবে সেই গঠনটা অনেকটা দেখতে এরকম এক্স এর মতন, যেটাকে আমরা বলি ক্রোমোজোম। এবার এই টাইপের ক্রোমোজোমগুলি প্রোফেজ স্টেজে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। এই সময় নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে। এর ঠিক পরের স্টেজ হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি হয়, উত্তর দক্ষিণ মেরু প্রান্ত বরাবর এরকম ভাবে স্পিন্ডেল ফাইবার গঠন হয়। এরকম ডটেড ডটেড স্পিন্ডেল ফাইবার বা বেমতন্তু যেটাকে আমরা বলি সেটা কিন্তু গঠন হয়। এবং এই স্পিন্ডেল ফাইবার বরাবর ক্রোমোজোমগুলো তার ক্রোমোমিয়ার বা সেন্ট্রোজোম বরাবর যুক্ত হতে থাকে। এই মেটাফেজে গিয়েই তারা কিন্তু সিস্টার ক্রোমাটিড গঠন করতে থাকে। অর্থাৎ দু ধরনের সিস্টার ক্রোমাটিড জাস্ট লাইক দিস, এটা এক ধরনের পেয়ার থাকবে আর আরেকটা অন্যরকম পেয়ার দিয়ে তৈরি হবে। এগুলোকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। অ্যানাফেজে গিয়ে কি হবে, এই স্পিন্ডেল ফাইবার বা বেমতন্তু যেটা গঠন হয়েছিল তার উপরে যে সিস্টার ক্রোমাটিডস গুলো আটকে গেছিল সেগুলো সেন্ট্রোমিয়ার বরাবর পৃথক হতে থাকবে, মানে এক পাশ থেকে খুলে যাবে। টেলোফেজে এসে কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম সিঙ্গেল টাইপ অফ ক্রোমোজোম এক পাশে, মেরুর এক পাশে সঞ্চিত হতে থাকবে এবং মাঝখান বরাবর পুরো নিউক্লিয়াসটা মাঝখান বরাবর ভাগ হয়ে যাবে। এবং এখান থেকে যে দুটো নিউক্লিয়াস পাবো সেই প্রতিটা নিউক্লিয়াসের মধ্যে এবার এই যে ক্রোমোজোমগুলো পেয়ার অবস্থায় ছিল সেগুলো আবার পুনরায় প্রোফেজ স্টেজের মতন নিউক্লিয় জালকে পরিণত হবে বা ক্রোমাটিন নেটওয়ার্কে পরিণত হবে। এইভাবে আমি দুটো অপত্য নিউক্লিয়াস পাবো। এবং প্রোফেজ স্টেজে গিয়ে কি হয়েছিল যে আমাদের নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার এনভেলাপ পুরোপুরিভাবে ডিসঅ্যাপিয়ার করেছিল। টেলোফেজে এসে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার এনভেলাপ রিঅ্যাপিয়ার করবে এবং এই নিউক্লিয়াস বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, যেটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় ক্ষেত্রেই হয়। তো চলো আজকে এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার থেকে মার্ক 1 এবং 2 এর এসিকিউ ভিডিও আসবে। টিল দেন বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড নোট দিস লাইন, এর বাইরে আর কিচ্ছু আসবে না। ভালো থাকো সকলে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দিও।